কথায় আছে নারীর সর্বাধিক সৌন্দর্য লুকিয়ে আছে তার ঘন কালো চুলে। বয়ঃসন্ধির যে সময়ে একজন কিশোরী যৌবনে পা দেয়, তার চুল এবং চেহারা নিয়ে থাকে তা নানান আবেগ এবং ভালোবাসা। কিন্তু কোনো মেয়ে যদি এই চুল চিরকালের জন্য হারিয়ে ফেলে, তখন তার মানসিক অবস্থা কেমন হয়? চুলহীনা নারীকে সমাজে কি সুস্থভাবে দেখতে পারে, সেটাই দেখব আজকের মুভি গণকেশের এক্সপ্লানেশনে। কথা দিলাম মুভির কাহিনী তোমাকে নিজেকে ভালোবাসতে শেখাবে। তাহলে চলো দেরি না করে এই অসাধারণ মুভির এক্সপ্লানেশনে চলে যাওয়া যাক। গল্প শুরু হয় এই গল্পের মূল চরিত্র এনাক্ষীর মাধ্যমে। এনাক্ষী বলে প্রত্যেক শহরে একটি করে গল্প থাকে, আর এই গল্প আমার, এবং এই শহর শিলিগুড়ি। আজ এনাক্ষীকে পাত্রপক্ষ দেখতে আসছে, যে কারণে সকাল থেকেই বাড়িতে তোড়জোড় শুরু হয়েছে। অবশেষে পাত্রপক্ষ এনাক্ষীকে দেখতে আসে। মেয়েকে প্রথমবার দেখা মাত্রই ছেলেপক্ষের পছন্দ হয়ে যায়। এবার কথায় কথায় ছেলের বাবা এনাক্ষীকে জিজ্ঞাসা করে, তুমি মাংস খাও না কেন? এনাক্ষীর বাবা জানায় বিগত কিছুদিন যাবৎ এনাক্ষীর ভীষণ পরিমাণে চুল ঝরে পড়ছে, যে কারণে ডাক্তার ওকে মাংস এবং চর্বি ও তেল জাতীয় জিনিস খেতে বারণ করেছে। এনাক্ষীর চোখে মুখে একটি অদ্ভুত ভীতির ছাপ দেখা যায়। এই চুল ঝরার বিষয়টা পাত্রপক্ষ সাধারণভাবে নেয়। পাত্রপক্ষ বিয়ের ডেট নির্ধারণ করতেই যায়, তখন একটি দৃশ্যে পাত্রের বাবার মুখ হা হয়ে যায়। আমরা দেখি এনাক্ষী তার পট চুল খুলে রেখে টেবিলে রেখেছে এবং তার মাথায় একটিও চুল নেই। এই দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই পাত্রপক্ষ ঘটককে গালিগালাজ করে বিয়ে ভেঙে দেয়, যে ঘটনায় এনাক্ষী সমেত তার পুরো পরিবারের লোকেদের মন খুব খারাপ হয়ে যায়। কাহিনী এবার 2 বছর পরের প্রেক্ষাপটে চলতে থাকে। আজ এনাক্ষীর বিয়ে। তোড়জোড় করে পরিবারের সকলে মিলে এনাক্ষীর গায়ে হলুদের ব্যবস্থা করেছে। আজ আনন্দে এনাক্ষীও সকলের সাথে তালে তাল মিলিয়ে নাচছে। এমন সময় এনাক্ষীর মা তাকে ঘুম থেকে উঠিয়ে দেয়। অর্থাৎ এনাক্ষী এতক্ষণ ধরে একটি স্বপ্ন দেখছিল। বিগত 2 বছরেও তার একটি বিয়ের সম্বন্ধও টেকেনি। যাই হোক, এনাক্ষী রেডি হয়ে একটি শপিং মলে চলে আসে। এখানে সে বিউটি প্রোডাক্টের সেল গার্ল হিসেবে কাজ করে। যদিও এনাক্ষীর এটা পছন্দের পেশা নয়, সে ডান্স ভীষণ পছন্দ করে। কাজ শেষে এনাক্ষী পিয়া নামক তার এক বান্ধবীর সাথে বাইরে এসে একটি জায়গায় খেতে বসে। এই জায়গায় এনাক্ষী পিয়াকে বলে, সামনের দুর্গাপুজোয় এই শপিং মলে অনুষ্ঠিত ডান্স প্রোগ্রামে সে অংশগ্রহণ করতে চায়। কিন্তু পিয়া বান্ধবীর কথায় অতটা কর্ণপাত না করে সামনে দাঁড়িয়ে থাকা দুটি ছেলেকে দেখে লাইন মারতে শুরু করে। খাওয়া শেষ করে তারা শপিং মলের ভিতরে যেতেই সেই মলের 2য় ফ্লোরে দাঁড়িয়ে থাকা একটি ছেলে, যার নাম সুজয়, সে সমানে এনাক্ষীকে দেখতেই থাকে। সুজয় মূলত এই দুইজনেরই কলেজ লাইফের বন্ধু, যে এই মলে জুতোর দোকানে কাজ করে। সুজয় দীর্ঘ সময় ধরে এনাক্ষীকে ভীষণ পছন্দ করে, কিন্তু এনাক্ষী তাকে পাত্তাই দেয় না। কাহিনী পরিবর্তিত হয়ে আমাদের এনাক্ষীর বাবাকে দেখানো হয়, যিনি এই শিলিগুড়িতেই একটি ঘড়ির দোকান চালান। পাশাপাশি দোকানদারদের সাথে গল্পে মত্ত এনাক্ষীর বাবার কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে ঋষিকেশ বাবুর ইচ্ছা তিনিও একদিন তার পুরো পরিবারকে নিয়ে ফ্লাইটে শিলিগুড়ি থেকে তাজমহল ঘুরতে যাবেন। কিন্তু ঋষিকেশ বাবুর কথা শুনে তার পাশের সকলেই হেসে ওঠে, আর হেলিকের সুরে বলে, তোমার এই ছোট দোকান চালিয়ে এই জন্মে আর তোমার এরোপ্লেনে চড়া হলো না, আর তোমার কোনো ছেলেও নেই যে তোমাকে ইনকাম করে এনে দেবে। এনাক্ষীর বাবা বলে, তার ছেলে নেই তো কি হয়েছে, তার একটি মেয়ে আছে যে পড়াশোনার পাশাপাশি একটি জব করে। সে মেয়ে হোক বা ছেলে, সবই সমান। ঋষিকেশ বলে যে তার স্বপ্ন তো একদিন পূরণ সে করবেই। এদিকে এনাক্ষী তার কাজ শেষ করে বাস স্ট্যান্ডে এলে তার সাথে সুজয়ের দেখা হয়। তারা দুইজনের সাথে কথা বললেও সুজয় এনাক্ষীকে দেখে একটু নার্ভাস হয়ে যায়। আমরা বুঝতে পারি সুজয় খুবই সহজ সরল প্রকৃতির ছেলে। মূলত ভালোবাসার মানুষটার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহসও তার নেই। যাই হোক, এনাক্ষী বাড়ি ফিরে আসে। বাড়িতে এসেছিল এনাক্ষীর পিসি। এনাক্ষীর পিসির তার চুল দেখে কেমন যেন সন্দেহ জন্মায়। তিনি বলেন, এনার চুলগুলো কি আসল না নকল? মা জানায় নকল চুল। পিসি আলট্রা দরদ দেখিয়ে মুখ বেঁকিয়ে বলে, এই মেয়ের কি আদেও বিয়ে হবে? কথাটা অন্তরে লাগে এনাক্ষীর। সে তো প্রথম থেকেই এমন ছিল না। জীবনে সবকিছু একরকম থাকলেও শুধুমাত্র সেই বদলে গেছে। কাহিনী এবার 10 বছর অতীতে গিয়ে পৌঁছায়। স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এনাক্ষী। বর্তমানে সে ক্লাস 12-এ পড়ে।
মা বারবার মেয়েকে রেডি হওয়ার জন্য তাড়া দিচ্ছে। মেয়ে বেরিয়ে যেতেই বাথরুমে গিয়ে মা লক্ষ্য করে এক গোছা চুল বাথরুমে পড়ে আছে। অর্থাৎ এই সময় থেকেই এনাক্ষীর চুল পড়ার সমস্যা তৈরি হয়েছে। স্কুলে যেতেই বন্ধুরাও লক্ষ্য করে এনাক্ষীর মাথার পিছনে তৈরি হয়েছে একটি টাক, যেটা মূলত এনাক্ষী নজরই করেনি। হঠাৎ সে চুলে হাত দিলে সেও এই বিষয়টি লক্ষ্য করে, যেটা তার কাছে অবিশ্বাস্য ছিল। স্কুলের সকল বন্ধুরাই তাকে এবার ব্রাউন আইল্যান্ড নামে খেপাতে শুরু করে। বাড়ি ফিরে এসে এনাক্ষী তার বিষয়টিকে তার বাবা মাকে জানায়। বাবা বলে, চুল ঝরছে এটা নর্মাল বিষয়, এক সপ্তাহ পরে স্কুল শেষে তোমাকে একটা ভালো স্কিনের ডাক্তার দেখালেই হবে। কিন্তু এই কদিন সে স্কুলে কি করে যাবে? তাই এনাক্ষীর বাবা কিছু টোটকা লাগিয়ে প্রথমে জল দিয়ে চুল ভিজিয়ে সেটা সেট করে দেওয়ার চেষ্টা করে, যেটা পুরো মাত্রায় বিফলে যায়। পরে একটি ব্ল্যাক কালারের মার্কার পেন দিয়ে সেই সাদা ফাঁকা অংশটুকু কালো করে দেয়, যাতে এনাক্ষীকে তার বন্ধুরা আর ব্ল্যাক আইল্যান্ড নামে আর রাগাতে না পারে। এক সপ্তাহ যেতেই বাবা মা এনাক্ষীকে নিয়ে ডাক্তারের কাছে আসে। ডাক্তার পুরো বিষয়টি জানতে চাইলে মা জানায়, বিগত 2 সপ্তাহ যাবৎ এনাক্ষীর চুল মাত্রা অতিরিক্ত ঝরে যাচ্ছে, বাথরুমের নালি বন্ধ হয়ে যাচ্ছে, বালিশ চুলে ভর্তি হয়ে যাচ্ছে, এমনকি রান্নাঘরে খাবারের মধ্যেও চুল পড়ছে, যেটা দেখে তিনি তো এনাক্ষীকে রান্নাঘরে আসাই বন্ধ করে দিয়েছেন। ডাক্তার এনাক্ষীর স্ক্যাল্প চেক করেন এবং বলেন, এটা মারাত্মক কিছু রোগ নয়, ক্যালসিয়াম এবং প্রোটিন আর কিছু অ্যান্টিবায়োটিক দিলেই চুল আবারও গজিয়ে যাবে। এনাক্ষী যেন শান্তি পায়। কিন্তু না, 10 দিন যাবৎ ডাক্তারের পরামর্শ মতো চলার পরেও এনাক্ষীর চুল পড়ার বন্ধ দূর হয় না, বরং আরো বেশি মাত্রায় ঝরতে শুরু করে দেয়। এনাক্ষীর বাবা তার পরিচিত এক আত্মীয়ের ছেলের কথা বলে জানায় যে সেই ছেলেটিরও প্রায় একই সমস্যা ছিল, তবে তেল, মাংস এবং চর্বি জাতীয় খাবার বন্ধ করে দেওয়ার পরে আর সেই সঙ্গে শাকসবজি খাওয়ার পরে তার চুল আপনা আপনি গজিয়ে গেছে। মা ঠিক করে সে এবার থেকে এনাক্ষীর সমস্ত পছন্দের তেল জাতীয় খাবার বাদ দিয়ে তাকে সবজি সেদ্ধ দেবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠলে এনাক্ষী বালিশ থেকে আবারও এক গোছা চুল পায়। তার স্ক্যাল্পের বিভিন্ন জায়গায় টাকের সৃষ্টি হয়েছিল। এতে যেন বাচ্চা মেয়েটির মনোবল পুরো মাত্রায় হারিয়ে যায়। ডাক্তারবাবুর কোনো ওষুধে কাজ হচ্ছে না দেখে এনাক্ষীর ওষুধও বন্ধ করে দেওয়া হয়। বন্ধুদের বুলিং থেকে বাঁচতে সে এবার মাথা ঢেকে স্কুল যাওয়া শুরু করেছিল। টিফিনে চটপটা স্ন্যাক্সের বদলে স্থান পায় গাজর এবং স্যালাড। ধীরে ধীরে একটি সুস্থ স্বাভাবিক মেয়ের জীবনের সবকিছুই যেন বদলে যেতে শুরু করে। তারই বয়সী আর 5টা মেয়ের জীবন থেকে তার জীবন বহু মাত্রায় বদলে গিয়েছিল। এনাক্ষীও সকল বন্ধুদের থেকে আলাদা হয়ে বাসের পিছনের সিটে বসত। এখন তো বন্ধুরা তার নাম ব্রাউন আইল্যান্ড বদলে দিয়ে রেখে দেয় গণকেশ। ক্লাসে আসতেই বন্ধুরা এক আজব নজরে তার দিকে তাকিয়ে থাকতো। মেয়ের চুলের জন্য বাবা তো এবার বাড়িতেই হাঁস মুরগি পালতেও শুরু করে দেয়। সব রকম চেষ্টার পরেও সব উদ্যোগই বৃথা যায়। এনাক্ষী এক পর্যায়ে তার সমস্ত চুল হারিয়ে ফেলে এবং তার সঙ্গী হয় একটি সিনথেটিক উইগ, যেটা সে সর্বদাই তার মাথায় লাগিয়ে রাখত। এই ডিপ্রেশনে এনাক্ষী প্রায় সময় স্কুল বাঙ্ক করে ঘুরে বেড়াতো এবং তারই বয়সী কোনো মেয়েকে চুলের পরিচর্যা করতে দেখলে তার মন আরও খারাপ হয়ে যেত। কাহিনী বর্তমানে আসে, এনাক্ষী তার সিনথেটিক চুলগুলি ভালো করে সেট করে শপিং মলে চলে আসে। এই মলে এবার পুজোয় একটি ডান্স কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল। এনাক্ষী মূলত সেই কম্পিটিশনে অংশ নেওয়ার জন্য সেই মলের মহিলা ম্যানেজারের কাছে অনুমতি চায়, কিন্তু ম্যানেজার বলে, পুজোয় সেল বাড়বে বলেই তোমাদের রাখা হয়েছে, এখন তোমরা যদি নাচের অনুষ্ঠানে অংশ নাও তাহলে দোকান কে সামলাবে? ম্যানেজার এনাক্ষীকে বলে, তুমি বরং সেজেগুজে দোকানের সেলের দিকে নজর দাও। সেই মহিলা এনাক্ষীর চুলে হাত দিয়ে সেট করতে গেলে সে ভয়ে সরে যায়, কারণ কোনোভাবে যদি ম্যানেজার জানতে পারে যে তার এই চুলগুলি নকল এবং সে স্কিন এবং হেয়ার প্রোডাক্ট বিক্রির দায়িত্বে আছে, তাহলে তার চাকরি আর থাকবে না। এনাক্ষী বাইরে টিফিন টাইমে এসে বান্ধবী প্রিয়াকে বলে, আমি এই চাকরি ছেড়ে দিয়ে ডান্স প্রোগ্রামে অংশ নেব, কথায় আছে শখের দাম লক্ষ টাকা। প্রিয়া মীনাক্ষীকে অনেক বোঝায়, কিন্তু মীনাক্ষী তার জেদে অনড়। বাড়িতে বাবা এবং মা তাদের খোশ গল্পে ব্যস্ত। ঋষিকের স্ত্রীকে বলে, এনাক্ষী যখন 1 বছরের ছিল তখন তুমি তাজমহল দেখতে চেয়েছিলে, কিন্তু আমি তখন তোমাকে নিয়ে যেতে পারিনি। আজ 24 বছর পরেও তোমার সেই শখও পূরণ করতে পারিনি, কিন্তু এই বছর আমরা যাবই। বাবা ঠিক করে এই বছরে দুর্গাপুজোর পরেই তারা নিজেদের জমানো টাকা এবং এনাক্ষীর স্যালারির টাকা জমিয়ে তাজমহল দেখতে যাবে। মধ্যবিত্ত সংসারে 3 জনেই নিজেদের শখ পূরণের কথা চিন্তা করছিল।
বাবা অজ্ঞাত ছিল মেয়ে তার শখ পূরণের জন্য তার চাকরি ছাড়তে চলেছে। এনাক্ষী আবারও তার ম্যানেজারের সাথে দেখা করে এবং সেই কম্পিটিশনে অংশ নেওয়ার জন্য অনুরোধ করতে শুরু করে। ম্যানেজার জানায় এখানে কাজ করতে আসার আগেই এগ্রিমেন্টে বলা হয়েছিল এখানকার এমপ্লয়িরা কোনো ফেস্টিভ্যালে অংশ নিতে পারবে না এবং ছুটিও নিতে পারবে না। এনাক্ষী জানায় যে এই মাসে আর একটি সপ্তাহ আছে, এই একটি সপ্তাহ পরেই সে এই কাজ ছেড়ে দেবে। কিন্তু ম্যানেজার বলে এনাক্ষী যদি এক সপ্তাহ পরে কাজ ছেড়ে দেয় তাহলে এই মাসের স্যালারিও সে পাবে না। এবার যেন একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়। সে রেগে গিয়ে সেই দিনই কাজ ছেড়ে চলে আসে। চাকরিতে রিজাইন দেওয়ার পরে শপিং মল থেকে বাইরে বেরিয়ে আসতেই এনাক্ষীর সামনে আসে সুজয়। এনাক্ষী জানায় যে ডান্স কম্পিটিশনের জন্য সে এই চাকরি আজ ছেড়ে দিল। যদিও খবরটা সুজয়ের জন্য মোটেও কোনো ভালো খবর ছিল না, কারণ কাল থেকে এনাক্ষী এখানে না এলে সে তাকে আর দেখতেও পাবে না। সুজয় এনাক্ষীর নাম্বার চাইলে এনাক্ষী তাকে সরাসরি তাদের বাড়িতে আসার নিমন্ত্রণ দেয়। সুজয় তো মহা খুশি হয়ে যায়। সুজয় এনাক্ষীকে তার সাথে মোমো খেতে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু এনাক্ষী কথাটা এড়িয়ে গিয়ে বলে আজ বরং না হয় বাবা মায়ের বকুনি খেয়েই পেট ভরিয়ে নি, মোমো কোনো একদিন খাওয়া যাবে। এনাক্ষী বাড়ি ফিরে এসে তার চাকরি ছেড়ে দেওয়ার বিষয়টা তার বাবা মাকে জানায়, যে কথা শুনে তারা দুইজনেই তো হতবাক। এনাক্ষীর বাবা মা তাকে নানান কথা শোনালে সে তাদের পরিষ্কার জানিয়ে দেয় যে সে ডান্সের মাধ্যমেই তার কেরিয়ার গড়তে চায়। কাহিনী কিছুটা অতীতে যায়। আমরা দেখি স্কুলের একটি ডান্স প্রোগ্রামে এনাক্ষীকে তার বাবা অংশ নিতে বললে এনাক্ষী তাতে অসম্মতি জানায়, কারণ উইক পরে ডান্স করলে তার বন্ধুরা তাকে আরও খেপাবে। এমনিতেই স্কুলে তার নাম হয়ে দাঁড়িয়েছে গণকেশ। এসব শুনে বাবা এনাক্ষীর মাকে বলে সে কি মেয়েকে খাবারে গাজর দিচ্ছে না। মা জানায় এসব গাজরে আর কোনো ফল পাওয়া যাবে না, কারণ তার এক প্রতিবেশী জানিয়েছে এনাক্ষীর নিশ্চয়ই কোনো স্কিনের প্রবলেম হয়েছে, তাই তাদের উচিত মেয়েকে নিয়ে কোনো ভালো স্কিনের ডাক্তারের কাছে যাওয়া। তাই বাবা এক বিকালে স্কিনের ডাক্তারের কাছে নিয়ে গিয়ে পৌঁছায় এনাক্ষীকে। ডাক্তারের কাছে গিয়ে বাবা এনাক্ষীর সমস্ত প্রবলেম জানায়। বাবা বলে পাড়া প্রতিবেশী অন্যান্য স্থানীয় ডাক্তারদের পরামর্শ মতো আমরা এনাক্ষীর চুল মদ ডিম সমস্ত কিছু দিয়েই ধুয়েছি, খাবারে আমন্ড আমলা গাজর ডিম সবকিছুই দিয়েছি, কিন্তু উপকার হয়নি। ডাক্তার বলে এনাক্ষীর স্ক্যাল্পে ইনফেকশন হয়েছে, যে কারণে তার সব চুল ঝরে গেছে। তো ডাক্তার তাকে কতগুলো ওষুধ এবং লোশন লিখে ছেড়ে দেয়। তবে এই সব ব্যবহারেও তার চুলের বিন্দুমাত্র পরিবর্তন হয় না, বরং তার চুল আরও ঝরে পড়তে শুরু করে। এইভাবেই একদিন এনাক্ষীর স্কুলের ফাংশনের দিন আসে, কিন্তু সেই ফাংশনে সে না গিয়ে ঘরের ভিতরে শুয়ে থাকে। এনাক্ষীকে কাঁদতে দেখে তার বাবা বলে যে সে যেভাবেই হোক না কেন শহরের সবথেকে বড় ডাক্তারকে দেখিয়ে এনাক্ষীর চুল ঠিক করে দেবে। বাবা আর এক মুহূর্ত দেরি না করে এনাক্ষীকে নিয়ে শহরের সবথেকে বড় স্কিন ডাক্তারের কাছে আসে। তিনি এনাক্ষীর স্ক্যাল্প চেক করে কিছু টেস্ট করতে দেন। সেই রিপোর্ট চেক করার পরে ডাক্তার জানায় যে এনাক্ষীর অ্যালোপেশিয়া নামক এক ধরনের রোগ হয়েছে, যে রোগের শুরুতেই একটু একটু করে চুল উঠতে শুরু করে এবং এক পর্যায়ে সমস্ত চুল ঝরে যায়। ডাক্তার এনাক্ষীকে কিছু ওষুধ এবং ইনজেকশন সাজেস্ট করে। ডাক্তার এটাও জানায় যে এই ওষুধ এবং ইনজেকশনের মারাত্মক সাইড এফেক্ট আছে। যাই হোক, ডাক্তারের দেওয়া সেই ইনজেকশন এবং ওষুধ ব্যবহারের পরে এনাক্ষীর মাথার চুল আরো বড় এবং ঘন হয়ে যায়। এবার যেন এনাক্ষী একটি নতুন জীবন পায়। এনাক্ষীকে হাসি খুশি আনন্দ দেখে তার বাবা মাও খুব খুশি হয়ে যায়। ততদিনে এনাক্ষী স্কুল লাইফ শেষ করে কলেজে চলে আসে এবং এই কলেজ লাইফ থেকেই সুজয় এনাক্ষীকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু সাহস করে সে তাকে তার মনের কথা কোনো দিনই জানাতে পারেনি। এইভাবেই সুন্দরভাবে দিন কাটতে থাকলেও একদিন হঠাৎ এনাক্ষী লক্ষ্য করে তার মাথার চুল লম্বা এবং ঘন হলেও তার মুখেও এবার ছেলেদের মতো গোঁফ দাড়ি গজাতে শুরু করেছে। মা এনাক্ষীকে নিয়ে আবারও সেই ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার জানায় ওষুধের ব্যবহারের কারণে এনাক্ষীর শরীরে মারাত্মক সাইড এফেক্ট শুরু হয়েছে, তাই এই লোম গজাবেই। ফলস্বরূপ ডাক্তার এনাক্ষীকে ছেলেদের মতোই রেজার নিয়ে দাড়ি গোঁফ কেটে ফেলার পরামর্শ দেয়। এনাক্ষীও সেই কাজ করতে বাধ্য হয়। এরই মধ্যে সেই ঘটক এনাক্ষীর জন্য একটি বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। ছেলের বয়স মাত্র 45 বছর। এমন বয়স্ক ছেলের সম্বন্ধ এনেছে দেখে এনাক্ষীর বাবা রেগে গিয়ে ঘটককে বের করে দিতে যায়, কিন্তু ঘটক বলে যে এনাক্ষীর বিয়ের বিষয়ে সে ইতিমধ্যেই 20টি ইয়াং ছেলের সাথে কথা বলেছে, কিন্তু এনাক্ষীর চুলের কথা শুনে তারা কেউই বিয়েতে রাজি হয়নি। আর এইসব কথা এনাক্ষী পাশের রুম থেকে শুনে অনেক কান্নাকাটি করতে শুরু করে।
মেয়েকে কান্না করতে দেখে এনাক্ষীর মা তার মেয়েকে বুঝিয়ে বলে ঈশ্বর তাকে সব থেকে আলাদা করে বানিয়েছে, হয়তো এর পিছনে তার কোনো মহৎ উদ্দেশ্য রয়েছে। মা বলে এইসব কথা বাদ দিয়ে সে যেন তার ডান্স কম্পিটিশনের দিকে মনোযোগ দেয়। এবার কিছুদিন পরে এনাক্ষীর চুল আবারও সম্পূর্ণরূপে ঝরে যায়, যে কারণে এনাক্ষীর বাবা মা তাকে আবারও সেই ডাক্তারের কাছে নিয়ে আসে। এবার ডাক্তার জানায় যে এনাক্ষীর মাথায় চুল আর কখনোই গজাবে না, তাই সে যেন এখন থেকে আর্টিফিশিয়াল চুল বা উইগ ব্যবহার করে। ডাক্তারের পরামর্শ মতো এনাক্ষীর বাবা মা তাকে একটি উইগের দোকানে নিয়ে যায় এবং তারই পছন্দের একটি উইগ কিনে দেয়। সেই দিনের পর থেকেই এনাক্ষীর উইগ পরা শুরু হয়ে যায়। এবার কিছুদিন পরে সেই ঘটক আবারও এনাক্ষীর বাবার কাছে আসে এবং বলে, এইবার যে ছেলে দেখেছি তার বয়স 27 বছর। সেই ছেলেকে আমি এনাক্ষীর চুলের বিষয়ে জানিয়েছি, ছেলের কোনো সমস্যা নেই, শুধুমাত্র ছেলেকে তার ব্যবসার জন্য মোটা অঙ্কের পণ দিতে হবে। আর একবার ছেলের ব্যবসা চলতে শুরু করলে তাদের মেয়ে একেবারে রাজরানীর মতো হয়ে থাকবে। বাবা বাড়ি ফিরেই সেই কথা এনাক্ষীর মাকে জানায়। মা বলে তারা তাদের স্বপ্নের তাজমহল ঘুরতে না গিয়ে বরং সেই টাকা দিয়ে এনাক্ষীর বিয়ে দেবে। এনাক্ষী এসব কথা শুনে আরও যেন ভেঙে যায়। সে এই কারণেই কান্নায় ভেঙে পড়ে যে কোনো ছেলে তাকে ভালোবেসে নয় বরং টাকার বিনিময়ে তার খুদকে স্বীকার করতে বাধ্য হয়েছে। তো এনাক্ষী তার বান্ধবী পিয়াকে নিয়ে একটি ফাঁকা জায়গায় গিয়ে মন হালকা করতে ড্রিঙ্ক করতে শুরু করে। এর পরের দিন এনাক্ষী উইগ খুলে স্নানের জন্য রেডি হচ্ছিল, এমন সময় তার মা তাকে রান্নার কাজে সাহায্য করতে বলে। এরই মাঝে কেউ যেন দরজায় নক করে। এনাক্ষী অবচেতন মনে দরজা খুলতেই সামনে সুজয়কে দেখতে পায়। সুজয় এনাক্ষীর এই রূপ দেখে হতবাক, কারণ সে কখনোই ভাবতে পারেনি যে সে এনাক্ষীকে এই অবস্থায় দেখে ফেলবে। এনাক্ষী সুজয়ের সাথে তার মায়ের পরিচয় করিয়ে দেয় এবং সুজয় বেচারা হতভম্বের মতো এনাক্ষীর দিকেই তাকিয়ে থাকে। এনাক্ষী সুজয়ের এমন চাহনির কারণ বুঝতে পারে না, তবে সে যখন সুজয়ের জন্য জল আনতে তার কাছে যায় তখনই তার নজর যায় দেওয়ালে টাঙানো আয়নার দিকে, যেটা দেখেই সে চমকে ওঠে। সে তো আজ উইগ পরতেই ভুলে গেছে। আসলে কাজের চাপে এনাক্ষী ভুলেই গিয়েছিল যে তার মাথায় উইগ নেই। এনাক্ষী সুজয়কে বলে, তুমি কি আজ আমাকে মোমো খাওয়াতে নিয়ে যেতে পারো? সুজয় কোনো কথার উত্তর না দিয়ে এনাক্ষীকে নিয়ে মোমোর দোকানে চলে আসে। এনাক্ষী সুজয়কে বলে, তুমি কি শুধুমাত্র আমাকে বন্ধু মনে করেই আমার জন্য অপেক্ষা করতে নাকি অন্য কিছু? সুজয় তখন তার মনের ভিতরে থাকা সমস্ত কথা এনাক্ষীকে খুলে জানায়। এনাক্ষীর মাথায় চুল না থাকার সত্ত্বেও সুজয় এনাক্ষীকে প্রপোজ করে এবং এই বিষয়টা এনাক্ষীর কাছে অবিশ্বাস্য ছিল। আসলে এটাই হলো প্রকৃত ভালোবাসা, যেটা বাহ্যিক রূপ দেখে নয় বরং অন্তর দেখে হয়। এনাক্ষী বাড়ি ফিরে আসে। বাবা এনাক্ষীর জন্য ওষুধ আনতে গেলে এনাক্ষী জানায় যে তার আর ওষুধের প্রয়োজন নেই। অন্যদিকে এনাক্ষী এটাও জানিয়ে দেয় যে তার জন্য আর পাত্র দেখতে হবে না, সে নিজের পাত্র নিজেই দেখে ফেলেছে। এটা শুনে বাবা মা তো অবাক। তারা এনাক্ষীর থেকে পাত্রের নাম জানতে চাইলে এনাক্ষী জানায় সুজয়। সুজয় তার সম্পর্কে সবকিছু জানার পরেও ভালোবেসে তাকে বিয়ে করতে চায়। এই কথা শুনে এনাক্ষীর বাবা মা খুব খুশি হয়ে যায় এবং তারা সসম্মতিতে বিয়েতে রাজি হয়। সুজয় এনাক্ষীর বাড়িতে এসে তার পুরো পরিবারকে নিয়ে ডান্স কম্পিটিশনে হাজির হয়। এনাক্ষীও রেডি হয়ে সেখানে চলে আসে। তবে সে জানতে পারে এই কম্পিটিশনে 22 জন প্রতিযোগীর নাম থাকলেও তার নাম এই লিস্টে নেই, যে কারণে এনাক্ষী মন খারাপ করে তার সেই আগের কসমেটিক্সের দোকানের সামনে বসে কান্না করতে থাকে। ঠিক তখনই সেই মহিলা ম্যানেজার এনাক্ষীকে সঙ্গে করে নিয়ে আসে এবং তার নাম লিস্টে তুলে দেয়। মহিলা বলে, এই কম্পিটিশনের জন্য তুমি তোমার চাকরি ছেড়ে দিয়েছিলে, আর এই কম্পিটিশনে অংশ নিতে না পারলে তোমার থেকে বেশি দুঃখ আমি পাবো। এবার এনাক্ষীর নাম যেহেতু কম্পিটিশনের একদম শেষের দিকে ছিল, যে কারণে পুরো পরিবারকে নিয়ে বসে এনাক্ষী তার পালা আসার অপেক্ষা করছিল। এমন সময় দুটি বাচ্চা ছেলে হলে খেলতে খেলতে এনাক্ষীর কাছে এসে তার ওড়নায় পা লাগার কারণে পড়ে যায়, যে কারণে এনাক্ষীর উইগ সকলের সামনে খুলে যায়। ঘটে যায় একটি আপত্তিকর ঘটনা। সেখানে উপস্থিত সকলেই এনাক্ষীকে একটি অদ্ভুত নজরে দেখতে শুরু করে। এনাক্ষী সেখান থেকে উঠে চলে আসে এবং বাথরুমের দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ে। তখন এনাক্ষীর বাবা মা এবং সুজয় তাকে বাইরে থেকে ডাকতে শুরু করে। এদিকে প্রত্যেক প্রতিযোগীরা এক এক করে তাদের নৃত্য পরিবেশন করে, আর অবশেষে মা বাবা সুজয়ের অনেক বোঝানোর পরে এনাক্ষী তার উইগ ঠিক করে বাইরে বেরিয়ে আসে। সে বাবা মাকে জানায় যে সে আর ডান্স করবে না, কিন্তু তার মা তাকে বুঝিয়ে বলে, এটা তোমার জীবনের সব থেকে বড় স্বপ্ন ছিল। আজ এই স্বপ্নের এত কাছাকাছি এসে হেরে গেলে সারা জীবনের জন্য তোমার আফসোস থেকে যাবে। সুজয়ও তখন প্রেমিকার মনোবল বাড়িয়ে বলে, তোমার বাবা মা
ঠিকই বলেছে, আজ তোমাকে জিতে দেখাতেই হবে। সকলের কাছ থেকে সাহস পেয়ে এনাক্ষী তার বাবার হাত শক্ত করে ধরে স্টেজের দিকে পা বাড়ায়। প্রত্যেকটা স্টেপে তার মনে পড়ে যায় তার এই বাহ্যিক রূপ কিভাবে তার জীবনের প্রত্যেকটি উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিভাবে তাকে স্কুলের সকলেই ব্রাউন আইল্যান্ড বলে খেপাতো, তার মাথায় চুল না থাকার কারণে কিভাবে তার বাবা মাকে কত অপমাননা সহ্য করতে হয়েছে। এসব কিছু ভাবতে ভাবতে এক পর্যায়ে এনাক্ষী যখন স্টেজের কাছে যায় তখনই তার নাম অ্যানাউন্স করা হয়। এনাক্ষী তখনই সকলকে অবাক করে তার উইগ খুলে ফেলে মাথা উঁচু করে মুখে হাসি নিয়ে মঞ্চের দিকে এগিয়ে যায়। সে বুঝেছিল সেই যদি নিজেকে এই রূপে স্বীকার করতে না পারে তাহলে দুনিয়া তাকে স্বীকার করবে কিভাবে। এনাক্ষীকে এইভাবে এগিয়ে যেতে দেখে তার মা, বাবা, বান্ধবী এবং সুজয় খুব অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তারা ভাবে হয়তো এনাক্ষীকে এই রূপে দেখে সেখানে উপস্থিত সকলেই খারাপ মন্তব্য করবে, কিন্তু ঘটনা ঘটে উল্টো। সেখানে উপস্থিত সকলেই এনাক্ষীর ডান্স দেখে মুগ্ধ হয়ে তাকে জোরে জোরে হাততালি দিয়ে অনুপ্রেরণা জোগাতে শুরু করে। এই দৃশ্য দেখে এনাক্ষীর বাবা মাও এবং বান্ধবী আনন্দে কান্না করে ফেলে। সেখানে উপস্থিত ম্যানেজারও খুব খুশি হয়ে যায়। কাহিনী এবার 1 বছর পরে শিফট হয়। আমরা সুজয়কে দেখি, যার কথা থেকে আমরা জানতে পারি যে সুজয়ের সাথে এনাক্ষীর বিয়ে সুসম্পন্ন হয়েছে এবং এনাক্ষী এই শপিং মলে এসেছে ডান্স কম্পিটিশনে নাম লেখানোর জন্য। তবে এইবারে আর তার নিজের জন্য নয়, বরং তার টিমের জন্য। অর্থাৎ এনাক্ষী বর্তমানে বাচ্চাদের নিয়ে একটি নাচের স্কুল খুলেছে, আর এখন তার রূপ নিয়ে তার আর কোনো লুকোচুরি নেই। সে নিজেকে এই রূপেই স্বীকার করে নিয়েছে। কাহিনী শেষ হতে হতে আমাদের ঠোঁটের কিনারায় একটি হাসি রেখে দিয়ে যায়। ঈশ্বর যাকে যা দিয়েছেন সেটা মেনে নিয়ে জীবন গোছাতে শুরু করলে জীবন অত্যধিক সুন্দর। অপরের দুর্বলতাকে হাসির পাত্র না বানিয়ে তাকেও এগিয়ে যেতে দিন এবং নিজেও ভালো থাকুন, তবেই পৃথিবী সুন্দর। আজ এই অবধি, পরের দিন আবারও আসছি একটি সুন্দর মুভির কাহিনী নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।